হাসিনা এবং তার দল আওয়ামী লীগ যে পথে হেঁটে জয় বাংলা হয়ে গেল, ভেবেছিলাম আমাদের ভবিষ্যৎ সরকারগুলো এবং রাজনৈতিক দলগুলো সে পথ আর মারাবে না। কিন্তু দুঃখজনক হলেও বিষয়টি সত্যি যে আসলে ওরকমটি ঘটেনি। হাসিনার প্রদর্শিত পথেই তারা চলবার চেষ্টা করছে। বিশেষভাবে সরকারি দল বিএনপির কথা বলছি। তাদের হাসিনাকে একদমই পছন্দ না, আসলে হাসিনাকে আমাদের কারোই পছন্দ না, কিন্তু হাসিনার প্রদর্শিত পথটি তাদের খুব ভালো লাগে মনে করছে। ডিমটা দেওয়ার পর এটা কি সিদ্ধ ডিম না কাঁচা ডিম একদম জায়গা মতো দিয়ে দিছে, যা বলার তো বলছে। এই প্রথম দেখলাম যারা লুকায় আছে পালায় আছে তাদের হাতে হাত করা পড়াইছে কে? ইংল্যান্ডের পুলিশ। এনসিপি এবং শিবিরের পাওয়ারটা কিন্তু ইংল্যান্ডে দেখাই দিছে। অসম্ভব চাপে পড়লেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, এটা তিনি নিজেই স্বীকার করেছেন। খবর দায়িত্বে অসম্ভব চাপ অনুভব করছে। আপনি ইসলামী ব্যাংকে নতুন করে আসালামের হাতে তুলে দিবেন, আপনি দুর্নীতি চাঁদাবাজি বন্ধ করার জন্য কোনো ধরনের সংস্কার করবেন না, আর আপনার বাজেটকে বিরোধী দল প্রশংসা করবে, এটা বিরোধী দল থেকে অনেক বেশি প্রত্যাশা করা হয়ে যাচ্ছে। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা নিউজে আপনাদের সবাইকে স্বাগতম। ভিডিওর শুরুতে অনেকগুলো ভিডিওর অংশবিশেষ ইতিমধ্যে আপনারা দেখে নিয়েছেন, দেখেই বুঝতে পেরেছেন ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ ও আকর্ষণীয় হতে চলেছে। তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসুন, তাহলে বুঝতে পারবেন বর্তমান বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট সম্পর্কে জানা অজানা অনেক রকমের গোপন তথ্য। একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে আসুন। হাসিনা এবং তার দল আওয়ামী লীগ যে পথে হেঁটে জয় বাংলা হয়ে গেল, ভেবেছিলাম আমাদের ভবিষ্যৎ সরকারগুলো এবং রাজনৈতিক দলগুলো সে পথ আর মারাবে না। কিন্তু দুঃখজনক হলেও বিষয়টি সত্যি যে আসলে ওরকমটি ঘটেনি। হাসিনার প্রদর্শিত পথেই তারা চলবার চেষ্টা করছে। বিশেষভাবে সরকারি দল বিএনপির কথা বলছি। তাদের হাসিনাকে একদমই পছন্দ না, আসলে হাসিনাকে আমাদের কারোই পছন্দ না, কিন্তু হাসিনার প্রদর্শিত পথটি তাদের খুব ভালো লাগে মনে হচ্ছে। তাদের কর্মকাণ্ড অন্তত সে কথাই প্রমাণ করে। প্রিয় দর্শক শ্রোতা, নিশ্চয়ই আমাদের মনে আছে বিরোধী দল বিএনপি এবং অন্যান্য দলগুলো আওয়ামী লীগ আমলে যখন কোনো বিষয়ে কর্মসূচি দিত, তখন হাসিনার নির্দেশে তার আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনগুলো, ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ, তারাও রাজপথে কর্মসূচি দিত, অর্থাৎ যুগপৎ কর্মসূচি চলত। সরকারি দলের কর্মসূচির কথা বোঝা যেত, আমরা বুঝতে পারতাম যে তারা বিরোধী দল, তারা দাবি দেওয়া আদায়ের লক্ষ্যে তারা কর্মসূচি দিয়েছে। সরকারি দল কেন দেবে কর্মসূচি এবং যুগপৎ একই সময়ে? এবং শুধু কর্মসূচি দেয়া না, তারা সেই সব কর্মসূচিতে দমভক্তি করতেন যে বিরোধী দলকে তারা মোকাবেলা করবে জনগণকে সঙ্গে নিয়ে। এটি তাদের একটি জনপ্রিয় টার্ম ছিল, জনগণকে সঙ্গে নিয়ে আমরা লাখসই জবাব দেব, মোকাবেলা করব। খুবই হাস্যকর লাগতো আমার কাছে, বিনোদনের একটি বড় উৎস হয়ে উঠেছিল তারা কথাবার্তায়। তো এখন কথা হলো আওয়ামী লীগ এত বড় দল, এত পুরনো দল, তাদের এত শক্তি, এত মাসল পাওয়ার, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, তাদের আবার জনগণ কেন লাগছে? তো কথা বলার সময় তারা এটি বলতেন, জনগণকে সঙ্গে নিয়ে জবাব দেবেন। তো কোন জনগণ জানি না, কাদের মিন করতেন তারা? সেই জনগণের ঘাড় মটকাবারই চেষ্টা করেছে তারা 15 বছর ধরে লাগাতার। যাই হোক, এখন বিএনপিকে দেখছি এবং বিএনপির অঙ্গ সংগঠনগুলোকে একই পথে হাঁটতে। দুঃখজনক বিষয়টি। কেন তাদের এত তাড়াতাড়ি, মাত্র তারা হানিমুন পিরিয়ড পূর্ণ করেছে, এত তাড়াতাড়ি জয় বাংলা হবার স্বাদ কেন তাদের জাগলো সেটিই ভাবছি। প্রিয় দর্শক শ্রোতা, গতকাল বুধবার ছিল 17 জুন। গতকাল একটি প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয় ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের, এবং সেইটি ঢাকার পল্টন থেকে শুরু করে শাহবাগ মোড় পর্যন্ত বিস্তৃত ছিল। আর সেটি আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ যুবদল। আর কেন করে সেটির কারণ হলো অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির প্রতিবাদে। তাদের ব্যানারেও সেটি লেখা ছিল, অপপ্রচার এবং শিষ্টাচার বহির্ভূত রাজনীতি বন্ধ করতে হবে দেশে। এই প্রতিবাদে তারা গতকালকের প্রতিবাদ সমাবেশটি করে। তো হতে পারে যে কোনো বিষয়ে প্রতিবাদ হতে পারে, সমাবেশ হতে পারে, মিছিল হতে পারে, সেটি দোষের কিছু না। কিন্তু সরকারি দল যখন করে তখন আমাদের এক্সট্রা অ্যাটেনশন পায় সেগুলো। তো সেখানে কেন্দ্রীয় নেতৃবৃন্দ থেকে শুরু করে মহানগর দক্ষিণের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন সেই সমাবেশে। সকলের বক্তব্যকে ছাপিয়ে যায় মহানগর দক্ষিণের সদস্য সচিব
হারদিল আজিজ আমাদের রবিউল ইসলাম নয়নের বক্তব্য। প্রিয় দর্শক শ্রোতা, রবিউলকে নিশ্চয়ই আপনারা চিনতে পেরেছেন। রবিউল অত্যন্ত সজ্জন ব্যক্তি, ভালো ছেলে, ড্যাশিং হিরো যুবদলের এবং বিএনপির বলা যায়। ইদানিং নাম করিয়েছেন প্রধানমন্ত্রীর গাড়ির সামনে পেছনে দৌড়ে রান সংগ্রহ করে। তার সংগ্রহে অনেক রান কিন্তু জমা হয়েছে এবং সেটি তিনি করেছেন, অক্লান্ত পরিশ্রম করেছেন। আমরা দেখেছি কিভাবে তিনি প্রধানমন্ত্রীর গাড়ির আগে পেছনে সামনে পেছনে দৌড়দৌড়ি করতে পারেন, চমৎকার। বেশ কিছু রান তার সংগ্রহে আছে। তো এর বাইরেও রবিউল আরও অনেক কাজের জন্য বিখ্যাত। তো সেই প্রসঙ্গে পরে আসছি। রবিউল তার বক্তব্য কি বলছিলেন গতকালকের সমাবেশে, সেটিতে একটু ফোকাস করা দরকার। তো প্রিয় দর্শক শ্রোতা, সেখানে রবিউল বললেন হুঁশিয়ারি উচ্চারণ করে বিরোধীদের প্রতি, গুপ্ত রাজনীতির পৃষ্ঠপোষকদের বলতে চাই, আমরা হাসিনা বাহিনীকে তাড়িয়েছি। প্রয়োজনে এবং জাতির স্বার্থে দক্ষিণ যুবদল কিন্তু আবার বাঁশের লাঠি হাতে নিতে দ্বিধা করবে না। কি ভয়ঙ্কর হুঁশিয়ারি! বাঁশের লাঠি। হাতি ঘোড়া গেল তল, ভেড়া বলে কত জল। যেখানে কিনা শেখ হাসিনা পিস্তল, শটগান, বন্দুক, কামান, 303 রাইফেল, চাইনিজ রাইফেল কোনো কিছু দিয়ে গুপ্ত সুপ্তদের আটকাতে পারেনি, গুপ্ত সুপ্তদের হাত থেকে মুক্তি পায়নি। 36 দিনের আন্দোলন হাসিনার মসনদ কাঁপিয়ে দিয়েছে, মসনদ ধসিয়ে দিয়েছে, হাসিনাকে পলাতক হতে বাধ্য করেছে। সেই 36 জুলাইয়ের জুলাই যোদ্ধাদের ভয় দেখাচ্ছেন নয়ন বলছেন বাঁশের লাঠি হাতে নিতে নাকি তারা দ্বিধা করবেন না। কি ভয়ঙ্কর রসিকতা প্রিয় দর্শক শ্রোতা! আমি বেশ মজা পেলাম। এরা মাঝে মাঝে বেশ বিনোদন যোগান আমাদের, ভালোই মন্দ না। বিনোদন হলে আমাদের হার্টের স্বাস্থ্য ভালো থাকে। তো আমি বেশ বিনোদিত বলেন, আমোদিত বলেন, সব কিছুই হয়েছি নয়নের এই বক্তব্যে। অ্যাট দ্য সেম টাইম ভয়ঙ্কর ফেসিবাদী বক্তব্য। সারাক্ষণ তাদের মুখে ফেসিবাদী শব্দটি থাকে। ফেসিবাদী, ফেসিবাদ, স্বৈরাচারী, স্বৈরাচার, তারাই এরকম বক্তব্য দিচ্ছেন যে তারা নাকি বিরোধীদের দমন করবার জন্যে বাঁশের লাঠি হাতে উঠিয়ে নেবেন। যাই হোক, তো এখন কথা হলো, সেখানে শুধু রবিউল একাই বক্তব্য দেননি, কেন্দ্রীয় নেতৃবৃন্দ ছিলেন। আর সেখানে যুবদল সভাপতি কেন্দ্রীয় আব্দুর মোমেন মুন্না, তিনিও বক্তব্য রাখেন। আরও দু একজন বক্তব্য রেখেছেন। তো মুন্নার বক্তব্যে মূলত যে কথাটি ফুটে এসেছে, মুন্না বলছিলেন যে আমাদের প্রিয় নেতা তারেক রহমানের বিরুদ্ধে অশালীন মন্তব্য করা হলে যুবদল আর ধৈর্যের পরিচয় দেবে না, তারা বসে থাকবে না। আরও বলেছেন জামায়াতকে সস্তা রাজনীতি বাদ দিয়ে ভালো রাজনীতি করতে। ভালো ভালো পরামর্শ দেওয়া সবসময় ভালো। সুপ্রিয় দর্শক শ্রোতা, একবার ভেবে দেখুন, বাঁশের লাঠির ভয় দেখাচ্ছে গুপ্ত সুপ্তদের। তো এবং তিনি বোঝাবার চেষ্টা করছেন তারা হাসিনাকে তাড়িয়েছেন। কি ভয়ঙ্কর অসত্য বয়ান! যারা কিনা এই বক্তব্য আমি অনেকবার রেখেছি বিভিন্ন এপিসোডে, নিজের কাছে খারাপ লাগছে, কিন্তু না বলে তো উপায় নেই। প্রসঙ্গটি এরকম যে একই কথা বারবার ঘুরে ফিরে আসে। যারা তাদের নেত্রীর, দেশনেত্রী প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, যাকে আমি অ্যাডমায়ার করি, আরও আমরা অনেকে অ্যাডমায়ার করি, যারা বিএনপি করি না কিন্তু তাদের অ্যাডমায়ার করি, প্রয়াত রাষ্ট্রনায়ক জিয়াউর রহমানকে অ্যাডমায়ার করি, তারেক রহমানকে ভালোবাসি, তার দল করি না, বাট তার কোনো অমঙ্গল চাই না। সো আমরা এটি ভাবতে পারছি না যে 15 বছর তারা, তাদের মরুদ ছিল না দেশনেত্রীকে মুক্ত করবার, তারপর স্বাধীনভাবে চলাফেরা করবার। তারা পলাতক জীবনযাপন করেছেন। হাসিনা যেমন দিল্লিতে পলাতক জীবনযাপন করছে, তারা বাংলাদেশের ভিতরেই বিভিন্ন জেলায়, উপজেলায়, গ্রামে পলাতক জীবনযাপন করেছেন। সত্যি কথা, আমি নিজে একজন বিএনপি সিম্প্যাথাইজার হিসেবে কষ্ট পেয়েছি অনেকের জন্যই, এমনকি আমার নিকটাত্মীয়রা এর মধ্যে আছেন। পালিয়ে থাকতে হয়েছে তাদের, এবং তারা কোনো কার্যকর আন্দোলন সংগ্রাম গড়ে তুলতে পারেননি 15টি বছর, তারা নিজেরাও জানেন। এবং তাদের নিয়ে কত রকম রসিকতা হয়েছে এই দেশে, বিশেষভাবে আওয়ামী লীগ এবং শেখ হাসিনা কত রকম রসিকতা করেছেন। তারা জানতে চাইতেন আপনাদের আন্দোলন কবে, তো তারা উত্তর দিতেন ঈদের সময়। তারা তখন বলতেন কোন ঈদ, বকরা ঈদ নাকি ঈদ উল ফিতর, কোরবানির ঈদ নাকি রোজার ঈদ, তো ঈদের আগে না পরে, মানে এরকম যেত কথাগুলো। বেশ রসিকতার সঙ্গে লোকেরা এগুলো উপভোগ করতেন,
বিরোধীরা হাসি তামসা করত। তো ঈদের আগে পরে, রোজার আগে পরে ঘিরে ছিল আন্দোলন, এবং যেই আন্দোলন কোনোদিন সফলতা বয়ে আনেনি, বিন্দু মাত্র না। তারা যতই এখন আস্ফালন করুক সরকারি দলে থেকে, আমরা এই করেছি সেই করেছি, আমাদের আন্দোলনের ফল হলো জুলাই অভ্যুত্থান, জুলাই অভ্যুত্থানের সার্থকতা, সব বাজে কথা, মিথ্যে কথা। ইটস আ বিগ লাই। কিচ্ছু তারা করতে পারেনি কখন। হ্যাঁ, তারা অত্যাচারিত হয়েছে, এই বিষয়ে আমি তাদের সঙ্গে একমত। আসসালামু আলাইকুম। যদি এনসিপি এই দলটা যদি না হইতো, এনসিপি নামের দলটা, তাহলে কি হইতো? এতদিনে আমরা ভুইলা যেতাম, হ্যাঁ, মুছা ফেলতো। এনসিপি এই দলটা হওয়ার কারণেই কিন্তু এখনো জুলাই বেঁচে আছে, জুলাই নিয়ে কথা হয়। যখনই আমরা দেখি চীনে যাচ্ছে বা ইংল্যান্ডে যাচ্ছে হাসনাত আবদুল্লাহ এবং সাদেক কাইয়ুম, ওদের দেখলেই মনে হয় জুলাই বেঁচে আছে। এনসিপি নামের দলটা যদি না হইতো, ওরা যদি 5-6 জন সংসদে না যাইতো, তাহলে কেউ মনে রাখতো? একদম কেউ মনে রাখতো না। এখন আমরা মনে রাখতে পারি কেন? হাসনাতের মতো একজন বীর আছে। হ্যাঁ, ওই যে আঙ্গুল দেখানোর ব্যাপারটা তো গেলই, এরপরে কিন্তু আবার ডিম দেখাইছে, এবং এটা বলছে যারা পালায়া থাকে, লুকায়া থাকে, তারা তো পুষ্টিহীনতায় ভুগতেছে, তাদের ডিম খাওয়া উচিত। এই ডিমটা দেওয়ার পর এটা কি সিদ্ধ ডিম না কাঁচা ডিম, একদম জায়গা মতো দিয়ে দিছে, যা বলার তো বলছে। এই প্রথম দেখলাম যারা লুকায় আছে, পালায় আছে, তাদের হাতে হাত করা পড়াইছে কে? ইংল্যান্ডের পুলিশ। এনসিপি এবং শিবিরের পাওয়ারটা কিন্তু ইংল্যান্ডে দেখাই দিছে, এবং ইংল্যান্ডবাসীকে আমি ধন্যবাদ দিতে চাই ভাই, মন থেকে দোয়া করতে চাই, দেশের ইজ্জতটা রাখছেন আপনারা। আর এখানে এদেরকে নিয়ে কি বলা হয় যে ওরা অক্সফোর্ডে যায় নাই, অক্সফোর্ড ইউনিয়ন তাদেরকে দাওয়াত করে নাই, ব্যক্তিগত দাওয়াতে গেছে। শিবিরের ওখানে একটা কমিটি আছে, ওই ব্যক্তিগত দাওয়াতে গেছে। যা ইচ্ছা তাই বলেন, এই অনলাইনে সব কিছু প্রকাশ পাওয়া যায়। সত্যটা মানুষ বুঝতে পারে, কোনটা মিথ্যা কোনটা সত্য, এটা মানুষ বুঝার ক্ষমতা রাখে। ডক্টর ইউনূসকে একটা থ্যাঙ্কস জানাই, মূল কথায় যাব। কেন থ্যাঙ্কসটা দিতেছি? যে উনি কিন্তু বলছিল একটা দল করো এনসিপি নামে, উনার মাথা থেকেই সেটা আসছিল। কেন আসছিল বুঝছেন তো? শুধু জুলাইকে বাঁচায় রাখার জন্য। এই দল না থাকলে, এই এনসিপি না থাকলে জুলাই বাঁচত না। কারণ কি জানেন? যেভাবে টক শোতে আইসা এখন কথাবার্তা বলে, হাদির কবর কেন ওইখানে, ওই কবর নিয়ে এখন মাথা ব্যথা কার জানেন? ওই যে আনিস আলমগীর নামে একজন আছে উনার, আবার ওই যে পান্না, মঞ্জুর পান্না, আরো অনেকেই আছে, দুজনের নাম নিতেছি কেন, আরো বহুত আছে। একটাই মাথা ব্যথা, ওই হাদির কবর কেন ওইখানে, এই মাথা ব্যথা তাদের। সারাদিন রাত শুধু ডাক্তার ইউনূস স্যারকে বাটপার বলবে, আর দোষ দিবে কাদেরকে? এই যে এনসিপির পোলাপানদেরকে। আর কাকে? জামাতে ইসলাম, শিবির। এইটুকুই তাদের সীমাবদ্ধতা, এইটাই তাদের চিন্তা ভাবনা। কিন্তু আমাদের চিন্তা ভাবনা তো ওরকম না। আমরা সব বুঝতে পারি, জনগণ সব বুঝতে পারে। ভাই ব্রাদার, দেখেন কিভাবে আমরা বুঝতে পারি, একটুখানি আলাপ করলেই বুঝতে পারবেন। সেটা কি জানেন? এই যে প্রথম পর্ব যখন চলে গেল ঈদের আগে, এই সংসদে প্রথম পর্ব যখন গেল, তখন কিন্তু ছিল সেটা নারী বর্জিত, কোনো নারী ছিল না ওই সংসদে। তখনকার আলাপ আলোচনাগুলো, এই সংসদের আলাপ আলোচনাগুলো কিন্তু দেশ নিয়ে ছিল, জুলাই নিয়ে ছিল, ভবিষ্যৎ নিয়ে ছিল। কিন্তু আলাপ আলোচনাগুলো বদলে গেল কখন? ঈদের পরে, যখন নারী আসনে প্রায় 50 জন নারী ওইখানে গেল, তারপরে আলোচনার ধরন বদলে গেল। মনে হইতেছে কি জানেন? ওই যে মহল্লায় দাঁড়ায় থাকে না, কোনা কাঞ্চিতে খাম্বার মধ্যে হেলান দিয়া, আর কেউ যাইবার সময় শীষ মারে। এখানে শুধু শীষ মারা হচ্ছে না, এখানে কি বলা হচ্ছে? ওই যে ওনার মুখ দেখা যায় না কেন, ওনাকে কেন চিনতে পারতেছি না, আমি বিয়ে বাড়িতে গেছিলাম, ওনার বউকে খুঁজছিলাম, ওনার বউরে খুঁজে পাই না, আমার বউ আমি কোথাও নেই না, আমার বউর আমি মুখ দেখতে দেই না, অন্যের বউর মুখ দেখা বেড়াই, খুঁজা বেড়াই। ওই আলোচনা যাওয়ার পর এখন নতুন আলোচনা কি জানেন? পরকিয়া। হ্যাঁ, পরকিয়া। এক মাননীয় সদস্য, নাম জানি না, নাম মুখস্থ হয় নাই ভাই, অনেক সদস্য, নাম মুখস্থ হইতে টাইম লাগবে, কিন্তু উনি কি বলতেছে এটা হলো গুরুত্বপূর্ণ। উনি বলতেছে মামুনুল হক সাহেব একজন নারী নিয়ে কেলেঙ্কারি করছে কোথায়? গাজীপুরে। কেন ওনার এই অভিযোগ? কারণ মামুনুল হক সাহেব ওই বাজেট নিয়ে কথা বলছে। ওই ভাই, বাজেট নিয়ে কেন কথা বলবে না? বাজেট নিয়ে কথা বলার অধিকার নাই। আর বাজেট নিয়ে কথা বললেই আপনি ওনার ওই পারিবারিক ব্যাপারটা সামনে নিয়ে আসবেন, এই সংসদে নিয়ে আসবেন, যেটা নিয়ে বুঝছেন আমাদের মাননীয় স্পিকার সাংঘাতিকভাবে রাগ করছে এবং মাইন্ড করছে, ওনাকে অপমান করছে যে আপনি সব পারিবারিক কথাবার্তা এখানে বলবেন না। এখন কেউ যদি ভাই প্রতিবাদ করে, আপনি তার পারিবারিক ব্যাপার নিয়ে টান দিবেন আর ওই সুশ্রী মার্কা কথাবার্তা বলবেন? লজ্জা লাগে না? পিছনে যে বসে রয়েছে মা বোনরা, যে পিছনে বসে রয়েছে, ওদেরকে পিছনে বসায় রেখা এই সংসদে কি আলাপ হয় জানেন? মোতাবিয়া নিয়া। হ্যাঁ, মোতাবিয়া নিয়ে আলোচনা হয়। আমাদের স্পিকার বলতেছে, মাননীয় স্পিকার বলতেছে, আমি কি মোতাবিয়ার এক্সপার্ট যে আমাকে জিজ্ঞাসা করতেছেন? মোতাবিয়া মানে বুঝছেন তো? কেউ যদি ভাই একবার এই যে বিদেশে যায় বা দেশ থেকে বিদেশে যায় 1-2 মাসের জন্য, ওইখানে আরেকটা বিয়া করতে পারে কিছুদিনের জন্য, টেম্পোরারি। আসলে এগুলো ভুয়া কথাবার্তা। কিন্তু ওই আলোচনাগুলো ওইখানে কেন? মা বোনদেরকে পিছনে রাখা। আপনাদের লজ্জা লাগে না? এই যে মোতাবিয়া, একজন আরেক জায়গায় যায় 1 মাস থাইকা বিয়া করে আবার ছাইরা দিয়ে আসবে, ওই 1 মাস কি করবে ওটা কল্পনা করে না? কল্পনা করলে আপনাদের খারাপ লাগে না? আপনাদের মা বোনকে সামনে রেখে এসব আলোচনা করেন, এটা কি আপনাদের ড্রয়িং রুম পাইছেন? এটা তো আমাদের টাকায় চলে, আমাদের টাকায় 1 মিনিটে 1,36,000 টাকা খরচ কইরা এই সংসদ চলে। আপনারা এইসব আলাপ আলোচনা কইরা বেড়ান। ভাই ব্রাদার, এই সংসদের পাশে অনেক এমপি থাকার জায়গা আছে, ওনাদের বাসস্থান, ছেলে মেয়ে নিয়ে থাকে।
এখন যারা এমপি হয়েছে এর মধ্যে একজন এমপি উনি জামাতে ইসলামের, উনি একটা কথা বলছিল, সেই কথাটা কি যে এমপিদের তো কাপড় ধোয়ার মেশিন পাওয়ার কথা, একটা ওভেন পাওয়ার কথা, সেটা কি দেওয়া হবে, সেটা কি বাজেটে রাখা হয়েছে, এটা আলাপ করতেই পারে ভাই। কারণ কি জানেন, উনি হয়তো কোনোদিন ওই ওয়াশিং মেশিন দেখে নাই, আর ওইসব বাড়িতে আয়া বুয়া থাকে না, বাড়ি থেকে কেউ ছুটা বুয়া নিয়ে যাওয়া যায় না, দরকার আছে ভাই, এই জন্য হয়তো উনি বলছে। ওনাকে একার জন্য বলছে না, একার জন্য না, 300 এমপির জন্যই তো এই কথাটা বলছে, হইতেই পারে। মাননীয় স্পিকার বলছে, এটা উনি চাইতেই পারে, চায় এমন কিছু অন্যায় করে নাই, তবে এখানে না চায় এটা প্রাইভেটলি বললেই হইতো, কারণ উনি তো ওনার একার জন্য চায় নাই, সবার জন্য চাইছে। ভাই জীবনে প্রথম সংসদে গেছে, অনেক ভুলভাল হবে, কিন্তু যারা পুরানা মাল তারা আন্দালিপ পার্থ। উনি কি বলতেছে জানেন, খুব ব্যঙ্গ করতেছে যে কোন পত্রিকায় এটা উঠছে যে একজন সংসদ একটা ওভেন চাইছে, একটা কাপড় ধোয়ার মেশিন চাইছে, এটা চায়া আমাদেরকে ছোট করছে, আমাদের ইজ্জতে লাগছে, এটা উনি এটা চাইতে পারে না, পত্র পত্রিকায় আসছে, ওগুলা মোবাইলে দেখা দেখা বলতেছে। কে? আন্দালিপ পার্থ, জমিদার জমিদার বলতেছে। আচ্ছা একটু বলছে, ঠিক আছে। তারপরে কি বলছে জানেন, আমি ব্যক্তিগতভাবে ওনাকে একটা ওয়াশিং মেশিন দিব, স্বরাষ্ট্রমন্ত্রী যদি একটা ওভেন দিয়া দেয়, আবার কার কার নাম নিয়ে বললো, ওরা যদি ওনার ঘরের পর্দাটা লাগাইয়া দেয়, তাহলে ওনার ঘরটা আমরা সাজায় দিতে পারি, চান্দা তুইলা সাজায় দিতে চায় উনি। দেখছেন কি দিমাগ তার, অতীত ভুলে গেলে হবে? আপনি কে? আপনার পরিচয় কি? আপনার দলের নাম কি? আপনি তো অন্য দলের, আপনি তো বিএনপির না, তাই না? আপনার তো উচিত সরকারের ভুলভাল ধরা, আপনার না ধইরা আপনি কেন এই ধরনের কথা বলতেছেন? এই ধরনের কথা বললে তো মানুষ মনে করবে হায় হায় এই লোকটা কি দালাল হয়ে গেল। হ্যাঁ ভাই, এরকম ভাবতে পারে তো, কারণ কি জানেন, উনি দেশ ফেস নিয়ে কোনো কথা বলে না, উনি সারাক্ষণ আছে ওই জামাতের দিকে। একবার বলছিল না কি গাত্র দেওয়া হয়, 71 সামনে আসলে কি গাত্র দেওয়া হয়, অলওয়েজ ভাই অ্যাটাক করতে থাকে। চিন্তা করেন, এইটাই হলো আমাদের বর্তমান সংসদ, একেবারে গলির মোড়ের যে ওই যে আড্ডাখানা আছে না, ওই আড্ডাখানার মতো হয়ে গেছে সবাই কথাবার্তা। যার জন্য বললাম সংসদের ভিতরে এবং সংসদের বাইরে একই রকম হয়ে গেছে। এই যে সংসদের বাইরে নয়ন নামে একজনকে দেখেন না, কেমন কেমন জানি করে, সারাদিন লাফায়, কিন্তু একটা কিছু পাইছে, দৌড়াদৌড়ি করে একটা কিছু পাইছে। ওকে ভাই, নেতার মতো চলাফেরা করো, নেতার মতো কথা বলো, সারাদিন রাত একই কথা। শিবির নাকি ধর্ষণ করে বেড়ায়, শিবির ধর্ষণ করছে, মিছিল বাই করে ওই একই কথা বলতেছে, শিবির হচ্ছে ধর্ষণকারী, এদেরকে পাকিস্তান। দর্শক, এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। ভিডিওটি দেখে আপনারা কি জানলেন, বুঝলেন? অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তারা ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। এরকম নিত্য নতুন গরম গরম নিউজ পেতে আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকুন। আজকে কথা না বাড়িয়ে নতুন কোনো নিউজ নিয়ে হাজির হব ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত বিডি নিউজ ভিশনের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।